সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজে। আমি আছি মিসবাউজ্জামান আপনাদের সাথে। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন অ্যাটর্নি রাঞ্জা বোস। রাঞ্জা, হাউ আর ইউ টুডে? কেমন আছেন আপনি? হ্যাঁ, আজকে দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হয়েছেন, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য রাখবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর পরবর্তীতে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমাদের, বিশেষ করে ইউটিউবে যারা যুক্ত হবেন, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর যারা সরাসরি আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হতে চান, 6463079828 এই নাম্বারে আপনারা যুক্ত হবেন। তবে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ যে আপনারা পিছনে কোনো নয়েজ রাখবেন না, যাতে আমাদের শুনতে কোনো অসুবিধা না হয়। আমরা দেরি করব না। আজকে যে বিষয়টি আমরা নিয়েছি সেটা অত্যন্ত জরুরি আমি বলবো। এই মুহূর্তে আমরা জানেন যে ইমিগ্রেশন ওয়ার্ল্ডে অনেক পরিবর্তন, অনেক চেঞ্জ, অনেক কিছু হচ্ছে। আপনারা পত্রপত্রিকায়, মিডিয়াতে সব দেখছেন। একটা খুবই স্পর্শকাতর একটা বিষয় আমাদের বাংলাদেশে আমেরিকান কমিউনিটির জন্য, বা যারা বাংলাদেশ থেকে নতুন আসছেন তাদের জন্য এটা একটা বিশাল আমি মনে করি ইম্প্যাক্ট পড়বে। তো আমি দেরি করব না। আজকে আমরা যে বিষয়টি নিয়েছি, আবারও বলছি, সেটা হচ্ছে যারা অ্যাসাইলাম সিকার আছেন, যারা নতুন আসছেন বা অ্যাসাইলাম সিক করতে চাচ্ছেন, তাদের জন্য যে গভর্নমেন্ট টার্ম অ্যাডমিশন যে নতুন কিছু পরিবর্তন, তারপরে আপনার নীতিমালা চেঞ্জ করেছে ওরা হয়তোবা, সেটাই আমরা অ্যাটর্নি রাঞ্জা আজকে চুজ করেছেন, এই বিষয়ে আলাপ করবেন বা আপনাদেরকে শেয়ার করবেন। তো আমি আর দেরি করব না, আমি চলে যাচ্ছি রাঞ্জা আপনার কাছে। রাঞ্জা, তো নতুন তথ্য কি আছে আমাদের এই যারা যারা আপনার অ্যাসাইলাম সিকার্স আছেন, তাদের জন্য আমরা কি বার্তা দিতে পারি? বা এই মুহূর্তে আমরা জানি যে কি অবস্থা ইমিগ্রেশন ওয়ার্ল্ডে, যেভাবে ধরপাকড় হচ্ছে, আইস যেভাবে অপারেশন করছে, সব কিছু মিলিয়ে একটা মানে খুবই একটা ভাইব্রেন্ট একটা মানুষ খুব মানে চিন্তার মধ্যে আছে। আসলে মানুষের মুভমেন্ট হচ্ছে না। আনডকুমেন্টেড যারা আছে তাদেরকেও একটা কাজ কাম বা কাজে যেতে পারছে না, বা তারাও হাই রিস্কের ভিতরে আছে। তো এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে? এবং যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে চায় বা আবেদন করতে চায় আমাদের আপনার অ্যাসাইলামের জন্য, তাদের জন্য কি পরিবর্তন আসছে বা কি পরিবর্তন আপনারা পরিলক্ষিত করেছেন এই অবধি? এবং আপনার কাছে তো নিজেই তথ্য আছে, তো আপনি দর্শকদের জন্য কিছু বলুন প্লিজ। হ্যাঁ, তো এখন হচ্ছে ইউএসসিআইএস অ্যানাউন্স করেছে, নট অ্যানাউন্স মানে ওরা অ্যাকচুয়ালি অ্যাসাইলাম এখনো ইউএসসিআইএস অ্যাকসেপ্ট করছে। আচ্ছা, ওরা এখনো রিসিট নোটিস দিচ্ছে আর ইন্টারভিউ এখনো নিচ্ছে, কিন্তু ওরা কিন্তু ডিসিশন এখনের জন্য পজ করে দিচ্ছে। তো প্রসেসটা এখনো চলছে, বাট আই থিঙ্ক ওরা ওদের ভেরিফিকেশন প্রসেস হয়তো চেঞ্জ করতে চাইছে, বাট ডিসিশন ওরা এখন দিচ্ছে না। কিন্তু দে আর স্টিল অ্যাকসেপ্টিং, ইন্টারভিউ এখনো নিচ্ছে। এবং এটা নট অ্যাপ্লিকেশন টু কোর্ট কেস। কোর্ট কেসে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি ডিসিশন, মানে কোর্ট কেস তাড়াতাড়ি ওরা শেষ করতে চাইছে, একটা মানে ফাস্ট ট্র্যাক করতে চাইছে। জি জি। হ্যাঁ, তো এবং একটা জিনিস আমি বলবো, December 4, 2025 এর পরে যেই ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে, এরকম নাকি ইস্যু হচ্ছে না, ওয়ার্ক পারমিট যে ইস্যু হচ্ছে, ইটস ভ্যালিড ফর 18 months নাও। আগে আপনার 5 years ছিল, 18 months, কিন্তু আপনার আগে যদি 5 years এর একটা ওয়ার্ক পারমিট আছে, ওটা এখনো ভ্যালিড, ওটা 5 বছর অব্দি ভ্যালিড থাকে। তো এইগুলো হচ্ছে মেইন চেঞ্জ। আর অবভিয়াসলি একটা $100 এর ফি এসছে। এটা আপনাকে যদি একটা লেটার এসছে কি আপনাকে $100 দিতে হবে, আমি হাইলি সাজেস্ট করবো ইউ ট্রাই টু মেক শিওর কি আপনার যদি একটা পেন্ডিং আছে, অনেকদিন ধরে যদি পেন্ডিং কেস আছে, জাস্ট ট্রাই টু মেক শিওর কি আপনার ওই ফিজের রিকোয়ারমেন্টটা নেই, কেননা অনেক $100 দিতে হচ্ছে ওদের। জি, ধন্যবাদ রাঞ্জা। দর্শক, আপনারা শুনলেন, রাঞ্জা খুব সাবলীলভাবেই বাংলায় বলেছেন উনি, যে এখন যে প্রসেসিং এখনও কিন্তু তারা অ্যাসাইলামদের জন্য অ্যাপ্লিকেশন রিসিভ করছে, বাট তারা কোন ডিসিশনের ব্যাপারটা তারা একটু পেন্ডিং রেখেছে। বিসাইড দ্যাট, যাদের রিনিউয়াল হচ্ছে, এখন রিনিউয়ালটা 18 মাস, আগে যেটা 5 বছরের জন্য হতো, এটা এখন 18 মান্থসের জন্য তারা রিনিউ করছে। আর উনি যেটা খুব এমফাসিস করেছেন যে $100 যে
তারা নতুন চার্জেস ফিজ নিচ্ছে, সেটার জন্য আপনারা দিয়ে দেন। যাদের এক্সিস্টিং ওয়ার্ক পারমিট আছে 5 ইয়ার্সের, ওইটা বলবৎ থাকবে, এটা কোনো সমস্যা নাই। 5 ইয়ার্সের পরে হয়তো আপনাকে রিনিউ করতে হতে পারে। কিন্তু যারা ইন বিটুইন অলরেডি এখন পর্যন্ত যারা $100 ফিজটা দেন নাই, আপনারা অবশ্যই এটা অনলাইনে যেয়ে ইউসিসির অনলাইনে যেয়ে আপনারা এটা পেমেন্ট করার জন্য অ্যাটর্নি রাঞ্জা এটা সাজেস্ট করছেন। এটা খুবই দরকার, আর না হলে হয়তো কোনো সমস্যা হতে পারে। আমরা জানি না, অনেকেই তো এর আগেও আমরা এটা এই নিয়ে বলেছি। আচ্ছা রাঞ্জা, আপনার কাছে সেটা জানতে চাচ্ছি যে এছাড়া আর কি কি পরিবর্তন আছে? এখন যারা অ্যাপ্লিকেশন করছে তাদের কেস নেওয়া হচ্ছে, ভালো কথা, কিন্তু কোন ডিসিশন তারা এই মুহূর্তে দিচ্ছে না, সেটাই বলতে চাচ্ছেন। হ্যাঁ, they have paused on making decisions, ইন্টারভিউ নিচ্ছে, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে। তো এরকম নাকি বাংলাদেশ কোনো থেকে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পার্টিকুলারলি অ্যাকসেপ্ট করছে না। অনেক দেশ আছে যেখান থেকে মানে ইউনো আপনি যদি ওই দেশ থেকে ফুল বেনিফিটস আর পস্ট। জি জি জি। Bangladesh is not one of those countries. You can still apply for asylum, but decision ওরা এখন হচ্ছে। ডিসিশন ওরা দিচ্ছেন, ওটা পেন্ডিং রাখছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন বাংলাদেশি যারা আছেন, যারা অ্যাসাইলাম সিকার্স, তারা অনেক ইনডিসিশনে ভুগছেন, করবেন কি করবেন না। অ্যাসাইলাম তো গ্রান্টও হচ্ছে নাকি না? হ্যাঁ, এরকম মানে কোর্টে ডেফিনেটলি গ্রান্ট হচ্ছে, এরকম আমরা দেখছি না কি জাজ গ্রান্ট করছে না। আচ্ছা, এটাই আর একটা কোনো চেঞ্জ বলছে কি ওরা মানে কোনো টেররিস্ট অর্গানাইজেশন ডেজিগনেশন এইসব হয়, যদি কোনো অর্গানাইজেশন ইজ ডেজিগনেটেড অ্যাজ এ টেররিস্ট অর্গানাইজেশন, ওইগুলোর আরো স্ট্রিক্ট করে দিচ্ছে, ওইগুলোর প্রসেসিং আর ওইগুলোর মানে এভিডেন্স এন্ড অল দ্যাট। তো ওইগুলোর জন্য মানে ডিলে হতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম দে আর স্টিল গ্রান্টিং, জজ এখনো গ্রান্ট করছে। দে আর স্টিল গ্রান্টিং, এবং তারা সঠিক তথ্যভিত্তিক যারা অ্যানালাইসিস করে, তারা রিভিউ করে যে ডিসিশনটা দিচ্ছে, তারা যদি মনে করে তা আপনাকে দেওয়ার আপনি এলিজিবল টু গেট দি অ্যাপ্রুভাল, তারা সেভাবেই অ্যাপ্রুভাল দিচ্ছে। মিনভাইল অতি দ্রুত অনেক প্রশ্ন চলে আসছে ফেসবুকে, আমি একটু শেয়ার করছি। একজনের রিদা নাজমুল, উনি জানতে চাচ্ছেন, অ্যাটর্নি রাঞ্জা আপনাকে প্রশ্ন করতে চাচ্ছেন, ম্যাডামের কাছে আমার প্রশ্ন, কেস উইনিংয়ের পর গ্রিন কার্ড যারা অ্যাপ্লাই করেছে, সেই গ্রিন কার্ড দেওয়া কি পজ আছে নাকি কতদিন লাগতে পারে? হ্যাঁ, তো এটার অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কখন আপনি এন্ট্রি করেছেন। তো ইউএসসিআইএস অ্যানাউন্স করেছে কি যে বাইডেন এরাতে যারা এন্ট্রি করেছে, বাইডেন এরাতে যে ইউএসসিআইএস অ্যাসাইলাম গ্র্যান্ট করেছে মানে 20 to 2025, তো ওখান থেকে যারা মানে ওই কেসগুলো রিভিউ হচ্ছে। তো তার মানে নাকি আপনি পাবেন না, তার মানে নাকি আপনার পসিবল না, বাট যদি একটু ডিলে হয় মেবি ইট ইজ বিকজ অফ দ্যাট, বাট ইট ইজ নট লাইক পজ হয়ে গেছে, ইট ইজ স্টিল গ্রান্টেড, ইটস জাস্ট আ লিটল বিট মোর মানে রিগোরাস প্রসেস। জি জি জি। আমি আসলে অনেক প্রশ্ন আছে ফেসবুকে, আমরা অবশ্যই সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব, যেহেতু এটা একটা সেন্সিটিভ। আমরা এই অ্যাসাইলাম সিকার যারা আছেন তাদের জন্য অবশ্যই আমরা চেষ্টা করব যতটুকু আমাদের অথেন্টিক যে নিউজগুলো অ্যাটর্নি রাঞ্জা শেয়ার করছেন তাকে আমরা শেয়ার করবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছেন কয়েকজন। ফোনে কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুভকামনা। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি ইউএস সিটিজেন। জি। আমার আম্মু আসছে 2025 ফেব্রুয়ারিতে, এবং উনি রিটার্ন করছে এপ্রিলে। উনি প্রায় 8-9 মাস 9 মাস মতো বাংলাদেশে ছিলেন। জি। ওনার একটা সার্জারি ছিল মিডল অফ দ্য এন্ড অফ দ্য ইয়ারে। জি। অপারেশন করার পরে উনি এখন মোটামুটি ট্রাভেল করার জন্য আমি ডাক্তার থেকে লিখিত নিচ্ছি। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এয়ারপোর্টে আসতে ওনার কি ধরনের প্রবলেমটা করতে পারে, এবং যদি একটু ডিটেলস গুলো একটু বলতেন একটু উপকারিত হতাম। ধন্যবাদ। জি, রাঞ্জা উনি আমেরিকান সিটিজেন, ওনার মা জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন, উনি মা আসছিলেন, উনি এখন দেশে গেছেন, 6 মাস ছিলেন। এখন উনি যদি আসে
ওনার আবার মেডিকেলের ইস্যু ছিল, ডাক্তারেরও কাগজপত্র ওনারা নিয়ে রেখেছেন। তো এখন যদি ওনার মা এয়ারপোর্টে আসেন, সেই ক্ষেত্রে কি ওনার কোনো সমস্যা হবে কি না, বা সমস্যা হলে কি করণীয় উনি বলতে চাচ্ছেন আর কি? হ্যাঁ স্যার, আমি সাজেস্ট করবো আপনি একটা লয়ারের কাছে যান, আপনার দে ক্যান মেবি হেল্প ইউ অ্যাপ্লাই ফর রি এন্ট্রি। বুঝতে পারছি। তো আশা করি ভাইয়া, একটু বলছি, আপনাকে একটা লয়ারের সম্পন্ন হতে হবে, একটা ক্রেডিবল লয়ারের কাছে যাবেন যারা আপনাকে হেল্প করতে পারে। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে বন্ড সম্পর্কিত। বন্ড, সেটা আচ্ছা। হচ্ছে, আমি ফয়সাল বলছি ব্রঙ্কস থেকে। জি তো আমি যখন এখানে আসি তখন আমার এসএলএম ছিল, তারপরে আমি I-130 তে কনভার্ট করে গ্রিন কার্ড পাই। জি তারপরে আমার I-130 অ্যাপ্রুভ হওয়ার পরে আমি আমার অ্যাসাইলাম উইথড্র লেটার এবং গ্রিন কার্ডের অ্যাপ্রুভ লেটার নিয়ে ফেডারেল প্লাজাতে বন্ডের টাকা তোলার জন্য আমার স্পন্সর যায়। তারপরে স্পন্সরকে ওরা বাই মেলে জানায় যে তারা অলরেডি এই চেকটা ইস্যু করে দিচ্ছে আমার স্পন্সরের ঠিকানায়, জি। কিন্তু আমার স্পন্সর এই ঠিকানাটা চেকটা পায় নাই। তারপরে আমার স্পন্সর হোমল্যান্ড সিকিউরিটির সাথে যোগাযোগ করার পরে তারা ফিরতি ইমেল দেয় যে এই চেকটা কোনো একজন চেজ ব্যাংকে ক্যাশ করছে, মানে ছবি সহ পাঠাইছে। জি এরপরে তারা বলতেছে তারা আর কোনো এই বিষয়ে কিছু করতে পারে না, তাদের করণীয় কিছু নাই। কিন্তু এই ক্ষেত্রে আমি আমার টাকাটা কিভাবে পেতে পারি? জি কিংবা আমি যদি আমার যে লয়ার ছিল আগে ও ছাড়া অন্য কারোর শরণাপন্ন হই, তারা কি আমার এই চেকটা কিংবা আমার টাকাটা এনে দিতে পারবে, ব্যবস্থা করে দিতে পারবে? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ফয়সল ভাই, আপনাকে ধন্যবাদ। রাঞ্জা, আপনি কি বুঝতে পেরেছেন ওনার প্রশ্নটা, না আমি আপনাকে সামারাইজ করি? না, আমি পুরোটা বুঝতে পারিনি, কিন্তু আমি এন্ডটা বুঝতে পারলাম। আচ্ছা, জি আমি বলি, মানে উনি উনি অবশ্যই প্রথমে ইয়েতে আসছিল, তারপরে উনি I-130 করে উনি গ্রিন কার্ড বা সব কিছু ঠিক আছে, কিন্তু ওনার যে বন্ড ছিল, ওই বন্ডের জন্য ওনার যে স্পন্সর তারা বলেছে যে স্পন্সরের চেকটা ওনারা পাঠিয়ে দিয়েছে যে অ্যাড্রেস ছিল ওই অ্যাড্রেসে, কিন্তু আনফর্চুনেটলি ওনার স্পন্সর ওই বন্ডটা পায়নি। পরে উনি ফেডারেল প্লাজা, তারপরে আপনার বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার পর ওরা বলছে যে এই চেকটা চেজ ব্যাংক থেকে অন্য কোনো থার্ড পার্টি কেউ হতে বা এটা উইথড্র করে ফেলছে, তা এইটার ব্যাপারে তারা আর কিছু করতে পারবে না। এখন ওনার কথা হচ্ছে যে এই টাকাটা উনি কিভাবে পেতে পারে, কার মাধ্যমে, কোনো লয়ারের মাধ্যমে গেলে কি এটা কোনো কাজ হবে, সেটা জানতে চাচ্ছেন। হ্যাঁ স্যার, এটা কিন্তু ইজ নট অ্যান ইমিগ্রেশন ইস্যু এনিমোর, ইট ইজ আ ক্রিমিনাল ইস্যু। জি কেননা আপনার চেক ফ্রড হয়েছে, বেসিক্যালি আপনার চেক কেউ উঠিয়ে দিয়েছে। জি হ্যাঁ, তো দিস ইজ, ইউ উইল হ্যাভ টু গো টু আ ক্রিমিনাল লয়ার স্যার। ক্রিমিনাল লয়ার, জি 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 ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন ভাইয়া। এটা যেহেতু এটা এই 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 ঘটনাটা ঘটেছে আপনার যেটা আপনার ফ্রড হয়েছে, সুতরাং আপনাকে একটা ক্রিমিনাল লয়ারের কাছে যেতে হবে, উনি আপনাকে এই ব্যাপারে হেল্প করবে আশা করা যায়। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি পারভিন বলছি পেনসিলভেনিয়া থেকে। আপা একটু জোরে বলেন কথা, আপনার কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে। জি, আমি পারভিন বলছি পেনসিলভেনিয়া থেকে। জি জি বলেন। জি, আমি আর আমার হাজবেন্ড প্রথমে ছিলাম এসএলএম কেসি ছিলাম আজকে 12 বছর। 4 বছর আগে আমার মেয়ে শিশুদেবী আমার জন্য অ্যাপ্লাই করছিল I-130 জন্য। তখন আমরা কেসটাকে 2 বছর আগে এসএলএম কেসটাকে হোল্ড করে রাখি I-130 জন্য অপেক্ষা করতেছি। এখন কি আমাদের কোনো ভয় আছে কাজ করলে, বা এখন একটু ব্রেকার রাখি I-130? আচ্ছা, রাঞ্জা, উনি ফ্রম পেনসিলভেনিয়া, 5 ইয়ার্সের কেস, এখনো কোনো অ্যাপ্রুভাল লেটার আসে না I-130, তো এই মুহূর্তে ওনারা কি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে কিনা ওরা জানতে চাচ্ছে। 5 বছর পারমানেন্ট পেয়েছি C9। জি ইউ ক্যান ওয়ার্ক, আপনি কাজ করতে পারেন আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে। জি আপনার যদি ভ্যালিড ওয়ার্ক পারমিট আপনি কাজ করতে পারেন। ওয়ার্ক পারমিট থাকলে অবশ্যই আপনি কাজ করতে পারবেন, আশা করি সমস্যা হওয়ার কথা না। তো জি আপা, ধন্যবাদ আপনাকে কল করার জন্য। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন আছে। আমি পিটিশনার। আমি আমার আম্মা 27 তারিখে ইন্টারভিউ ডেট ছিল। তো আমার আম্মা যখন মেডিকেলে গেছিল তখন তারা বলছে যে একটা স্পট ধরা পড়ছে, তোমাদের ইন্টারভিউ ডেট ক্যান্সেল হয়েছে। তো আমাদেরকে কোনো ইমেল দেয় নাই ক্যান্সেলের। তো গতকালকে রাত্রে আমাকে ইমেল করছে এমবেসিটা কি, যে তুমি তাই তোমাদের ইন্টারভিউ ডেটে আসো, সব পেপারস গুলো নিয়ে আসো, অরিজিনাল যে পেপারস গুলো ওগুলো নিয়ে আসো। এখন কি আমার যাওয়াটা ঠিক হবে কিনা,
বা কি করবো একটু আমাকে জানাইলে আমার উপকৃত হবো। জি, রাঞ্জা, উনি আসলে ওনার মার জন্য অ্যাপ্লাই করেছেন। ফেব্রুয়ারিতে ইউএস এমবাসি ঢাকাতে ওনার ইন্টারভিউ ছিল। এর ভিতরে মিনহোয়াইল দে গটে মানে ওনারা একটা ইমেল পেয়েছে যে ওনার মার মেডিকেল টেস্টে কি একটা স্পট পেয়েছে, বাট তারা এটা বলছে যে এটা ডেট চেঞ্জ হয়ে গেছে, আপনাদের এই ইন্টারভিউ ডেটটা নাই। কিন্তু এখন আবার উনি আরও যোগাযোগ করার পর ওনারা বলতেছে ফেব্রুয়ারি 27 তারিখে ওনাদেরকে গিয়ে ইন্টারভিউ যেতে। এখন তো ওনারা বলছে যে ইন্টারভিউ যাওয়াটা কি ঠিক হবে নাকি না কোনো সমস্যা হবে? বাংলাদেশে ইন্টারভিউ? জি, হ্যাঁ স্যার, বাংলাদেশে ইন্টারভিউতে কেন প্রবলেম? এরকম নাকি ডিটেইন করে দেবে বা এরকম কিছু? না। ভালো হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারভিউ পেয়েছে, জি। আই উড অ্যাজিউম। জি। কিন্তু মেডিকেল ইস্যুটা আমি বুঝলাম না। মেডিকেল ইস্যু ইজ সামথিং কমপ্লিটলি জি, সেপারেট। আগে যে ওই যে ইন্টারভিউর আগে একটা মেডিকেল করতে হয় না রাঞ্জা, ওই মেডিকেলে তারা দে ফাউন্ড সাম স্পট, সো ওইটার জন্য তারা এটাকে হোল্ড করেছিল। এখন তারা এটা ক্লিয়ার করেছে এই মাসের 27 তারিখে, জানুয়ারি 27 তারিখে তাদের ইন্টারভিউ মনে হয়। তো আবার ওনারা থেকে বোধহয় ডেকেছে আর কি ইন্টারভিউর জন্য। হ্যাঁ, ইউএস এমবাসি থেকে ওরা মেসেজ পাঠাচ্ছে ইন্টারভিউর জন্য যাওয়ার জন্য। তো উনি একটু ঘাবড়াচ্ছেন আর কি যে ওনার মাকে নিয়ে উনি মা যদি যায় কোনো সমস্যা হবে কিনা। স্যার দেখুন, বাংলাদেশে ইন্টারভিউ, হোয়াটস দ্য ওয়ার্স্ট দ্যাট কুড হ্যাপেন? ডিনায়াল হয়ে যাবে এরকম নাকি? তো ডিটেইন ফিট এনিওয়ে ইন্টারভিউতে যাওয়া উচিত রিগার্ডলেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। ওকে, আমার প্রশ্নটা হচ্ছে আমি 2023 সালে অ্যাসাইলাম কেস গ্র্যান্ট হয়। তো আমি 2024 জানুয়ারিতে আমার গ্রিন কার্ডের এবং ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করি, কিন্তু আমার ওয়ার্ক পারমিটটা এখনো আসে নাই এবং আমার গ্রিন কার্ডেও এখনো তো কোনো রেজাল্ট নাই। তো এখন এখানে আমার আসলে কি করার আছে? কারণ হচ্ছে 503 দিনের যে এটা দিছিল সেটা আমার অগাস্টে শেষ হবে এই বছরের। জি, আরেকটা জিনিস হচ্ছে আমার ওয়াইফ আছে সিটিজেন, সে এখানে। এখন কি আমি অ্যাসাইলাম কেসটা অফ করে ওকে দিয়ে অ্যাপ্লাই করলে কোনো সুবিধা হবে কিনা? ধন্যবাদ। জি, রাঞ্জা, উনি 2023 সালে অ্যাসাইলাম সিক করেছেন। উনি 2024 সালে ওনার গ্রিন কার্ড এবং ওয়ার্ক অথরাইজেশনের জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন, কোনোটাই এখন পর্যন্ত আসেনি। আর উনি জানতে চাচ্ছেন ওনার 503 দিনের যে ক্যাপটা ছিল ওটাও এক্সপায়ার হয়ে যাবে খুব শিগগিরই বা হয়ে গেছে অথবা। এখন উনি কি করতে পারে? ওনার ওয়াইফ আবার ইউএস সিটিজেন, তো উনি জানতে চাচ্ছে ওনার ওয়াইফকে দিয়ে কি উনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাসাইলামটাকে অফ করে দিয়ে? পসিবল স্যার, আই উড হাইলি সাজেস্ট আপনি একটা লয়ারের কাছে যান। আপনার অপশনস আছে, ইউ শুড গো টু আ লয়ার। জি ভাইয়া, আপনাকে উনি সাজেস্ট করছে একজন লয়ারের কাছে যাওয়ার জন্য, তার ওনারা আপনাদের কাগজপত্র সব দেখে একটা ডিসিশন দিতে পারবে বা একটা সলিউশনে বা একটা রিজলভ আপনাকে একটা পরামর্শ দেওয়ার সুযোগ আছে। তা আপনি দেরি করবেন না, আপনি যান। যেহেতু আপনি এখন পর্যন্ত কিছুই পান নাই, আমার মনে হয় আপনি একজন ভালো লয়ারের কাছে যাওয়াটাই সমীচীন হবে। ধন্যবাদ আপনাকে। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মাহির। আমার একটা কোয়েশ্চেন ছিল অ্যাবাউট সিজ কেস এসআইজেড। কোনটা? ফিজ? ইয়া। জি। তো অ্যাকচুয়ালি আপুর কাছে ছিল কোয়েশ্চেনটা, যাদের ডিফার্ড অ্যাকশন ছিল না বর্তমানে কি ডিফার্ড অ্যাকশন পাওয়া যাইতেছে? আমি লাস্ট 1 মাস আগে অ্যাপ্লাই করছিলাম ডিফার্ড অ্যাকশনের জন্য, বাট এখনো কোনো আপডেট পাই নাই। জি। তো হোয়াটস আপডেট? আর আপনার ফিজের ব্যাপারে আপনি কি জানতে চাচ্ছেন? জি, ফিজটার ব্যাপারে কি জানতে চাচ্ছেন? এই তো সিজ কেসের একটা ডিফার্ড অ্যাকশন আছে লাইক ডিএ, তো এটার আপডেটটা কি একটু জানতে চাই। রঞ্জা, উনি ওই ফিজের ব্যাপারে ডিফার্ড অ্যাকশন কোনো কিছু আছে কি ওটা জানতে চাচ্ছে উনি। ফিজের ব্যাপারে আমি বুঝলাম না স্যার। ফিজ সিজ, আমার মনে হয় সিজ বলছে। ওটা উনি বোধহয় সিজের আন্ডারে আছে বোধহয় উনি। ডেফার্ড অ্যাকশন, হ্যাঁ জি, ওটাই। জি। এখন ওরা বন্ধ করে দিয়েছে ডেফার্ড অ্যাকশন, কিন্তু এরকম নাকি ওরা দিচ্ছে না আপনাকে ওয়ার্ক পারমিট দেবে। আচ্ছা, সো হি ইজ এ সিজ কেস। তো এখন ডিফার্ড অ্যাকশন হচ্ছে না, আপাতত স্টপ আছে ভাইয়া। সেটাই আমাদের অ্যাটর্নি বললেন। আপনি ধৈর্য ধরতে হবে আপনাকে। কি আসছে সামনে আমরা জানি না, বাট কোনো অ্যাকশন যদি হয় অবশ্যই আপনি জানতে পারবেন। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি জানতে চাচ্ছি, আমি অ্যাসাইলাম কেস উইন করছি। কেস উইন করার পর আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছি। এখন ওই ট্রাম্পের যে বাধার জন্য ফ্যামিলির আবেদনে কি কোনো বাধাগ্রস্ত হবে? আর আমি এখনো গ্রিন কার্ডের অ্যাপ্লাই করি না,
কি এখন গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে পারবো? না, ওইটাতে কোনো সমস্যা হবে? আপনি অ্যাসাইলাম কেস উইন করেছেন, আপনি এখন ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন? জি, অ্যাপ্লাই করে ফেলছি। জি, করে ফেলছেন, আচ্ছা। এখন আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেন না এখনো? এখনো করি নাই। দুইটা প্রশ্ন হচ্ছে, গ্রিন কার্ডের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো, আর ফ্যামিলির যে আবেদন করছি ওইটা কি প্রসেসিং থাকবে নাকি ওই যে স্টাম্পে যে এখন বাদ বিচার স্থগিতের প্রক্রিয়ার মধ্যে পড়ে যায়, সেটা জানতে চাচ্ছি। রাঞ্জা, উনি তো অ্যাসাইলাম ওনার, তো উনি ওনার ফ্যামিলির জন্য অলরেডি অ্যাপ্লাই করেছেন। গ্রিন কার্ডের জন্য উনি অ্যাপ্লাই করেননি এখনো। আর উনি জানতে চাচ্ছেন যে এটা কি ট্রাম্পের যে ওই যে যেটা বন্ধ করেছে, যারা ব্যান করেছে, এটা কি অ্যাসাইলাম কেসটা কি এটার ভিতরে পড়বে নাকি কোনো সমস্যা? এটা তো ইমিগ্রেশন কেস না, সুতরাং আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন। না, বাংলাদেশ থেকে শুধু অনলি কনসিডার প্রসেসিং এর ইস্যু বন্ধ করেছে, বাট ইট ডাজ নট ইনক্লুড অ্যাসাইলাম। জি আপনি অ্যাপ্লাই করুন গ্রিন কার্ডের জন্য, আপনার যে জি। টাইম চলে এসেছে করুন। জি জি, তো ধন্যবাদ ভাইয়া, আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করুন, সমস্যা নেই। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম, আমার নাম হাসান। জি হাসান ভাই। জি, শুনতে পাচ্ছেন? জি হাসান ভাই, আপনার প্রশ্নটা বলুন। জি জি, আমি অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমার ফ্যামিলি সহ এখানে 2016-তে, 2017-তে অ্যাকচুয়ালি। তো আমার ইন্টারভিউ ডেটের চিঠি আসছিল, এবং আমি ওইটা অনলাইনে যেহেতু স্ট্যাটাস চেক করছিলাম, আমি ফিজিক্যাল মেইলটা চেক করি নাই, তো ডেটটা ওভার হয়ে যায়। তো তারপরে আমি যখনই দেখলাম যে ওরা রিস্কেজুলের মেল পাঠিয়েছে, আমি ইমিডিয়েটলি ওদেরকে মেল পাঠালাম যে ফর রিকোয়েস্টিং টু রিস্কেজুল। তো আমি মেলটাতে দেখলাম যে যদি 45 ডেজের ভিতরে দেওয়া হয় তাহলে জাস্ট রিজন দিলে হবে। তো আমি রিজন যেটা সত্যি রিজনই দিয়েছি যে আমি আই ওয়াজ চেকিং দ্য স্ট্যাটাস অনলাইন, এবং আমি ফিজিক্যালি মেলটা চেক করি নাই। তো কাইন্ডলি আই এম অ্যাপোলোজাইজিং ফর এনি ইনকনভিনিয়েন্স, এবং কাইন্ডলি রিস্কেজুল করে আমি সুন্দর করে মেলটা লিখেছি। তো এখনো পর্যন্ত প্রায় 3 সপ্তাহ হয়ে গেল, আমি কোনো রিপ্লাই পাই নাই, এবং এখন কিন্তু অলরেডি 45 ডেজ ওভার হয়ে গেছে। তো আমার আসলে এখন কি করণীয়? আমি কি ওদের সাথে আবার যোগাযোগ করবো? আমার কাছে প্রুফ অফ আছে, ডেলিভারি অফ মেল টেল এগুলো সব আছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার কথা ভাইয়া। সেটা হচ্ছে যে উনি 2017 সালে করার পরে উনি 45 ডেজের ভিতরে যে চিঠিটা উনি সামহাও ফিজিক্যালি উনি চেক করতে পারেনি, বাট উনি আবার ওনাকে রিকোয়েস্ট করেছে দেখার পরে। তো অলরেডি 45 ডেজ 3 উইকস হয়ে গেছে। ওনারা বলতেছে যে এখন পর্যন্ত ওনার কোনো ফিডব্যাক পায় নাই, চিঠির এই ইমেইলের কোনো ফিডব্যাক পায় নাই। ওনার কি করণীয়? আমি ঠিক এক্স্যাক্টলি বুঝলাম না কোন কোন ডেডলাইনটা ওরা মিস করেছে। আবার আমি বলি রাঞ্জা, আপনাকে আমি আবার বলি, ওনার যে ইন্টারভিউ ডেটে যে চিঠিটা আসছিল ইমেইলে উনি মিস করেছেন। তো এগেইন হি কন্ট্যাক্টেড দ্যাম, দেওয়ার পরে ওনারা বলছে, উনি আবার পাঠিয়েছে চিঠি সব কিছু, যে রিকোয়েস্ট করে যে আই মিসড ইট, আমাকে আবার রিস্কেডিউল করো। কিন্তু ওই রিস্কেডিউলটা এখন পর্যন্ত করতে পারেনি, বা 45 ডেজ ওভার হয়ে গেছে। ওটা কি করণীয় ওনারা এই মুহূর্তে জানছে? হ্যাঁ স্যার, এটা যদি আপনার বলেছে একবার কি রিস্কেডিউল হবে, রাইটিং এ আপনার কাছে আছে, তাহলে ওয়েট করতে হবে। জি, ওকে, থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য, এবং আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। সবাইকে আমরা চেষ্টা করছি উত্তর দেওয়ার জন্য। আর আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর আমরা ফিরে আসলাম। অ্যাটর্নি রাঞ্জা আমাদের সঙ্গে ফোনেও যুক্ত আছেন, বাট ফেসবুকে অনেকে রিকোয়েস্ট করছেন, এই যে আমি একটা ফেসবুকে প্রশ্ন নিচ্ছি। আফরোজা ইয়াসমিন, উনি জানতে চাচ্ছে, আমি জাস্ট লাস্ট ইয়ারে ফুড স্ট্যাম্প নিয়েছি, সি টুক ফুড স্ট্যাম্প লাস্ট ইয়ার, আর নেই উনি। সো এখন আমার হাজব্যান্ডের জন্য আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করব এই ফেব্রুয়ারিতে। সো ইন্টারভিউতে কোনো প্রবলেম হবে নাকি? আমার হাজব্যান্ড লিগেলি ইমিগ্রেন্ট ভিসায় আসছে, আমিও লিগেলি সিটিজেন। ইন্টারভিউতে কোনো ফুড স্ট্যাম্প উনি নিয়েছে লাস্ট ইয়ারে, তো উনার এই বছর নেয় উনি, তো এটা কোনো সমস্যা হবে কিনা এই সিটিজেনশিপে? শুড নট বি অ্যান ইস্যু, বাট আপনি প্লিজ একটা লয়ারের কাছে যান আচ্ছা অ্যাপ্লিকেশনের আগে। আচ্ছা, ঠিক আছে। দর্শক কে আছেন ফোনে যুক্ত আছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, আমি হচ্ছে হুসাইন ব্রন থেকে বলছিলাম। জি। তো আমার I-751টা নভেম্বর 4 তারিখে তারা আমাকে রিসেন্টলি পাঠাইছে। তো এখন আমার কোশ্চেন হচ্ছে, এটা কত মাস লাগতে পারে অ্যাপ্রুভালের? এটা আমার টেক্সাস প্রসেস সেন্টারে আছে। আপনি আবার একটু প্রশ্নটা করবেন, আপনার কথাটা আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড কন্ডিশনাল গ্রিন কার্ড I-751 অ্যাপ্লাই করছি নভেম্বর 4 তারিখে, তারা আমাকে রিসিপ্ট পাঠাইছে। আজকে
তো এখন আমার অলরেডি 3 মাস হয়েছে, এটা কত মাস লাগতে পারে প্রসেসিং? Okay, তারা এখন okay. কি গ্রিন কার্ড পাঠাবে নাকি আমার এটা অটোমেটিকলি আমি আবার 2 বছর 9 মাস পরে আমি সিটিজেন অ্যাপ্লাই করতে পারবো? জি রঞ্জা, উনি আইস বলেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার ওই ওয়াইফ ইউএস সিটিজেন, সে আমার স্টেপসন, আমার ছেলে বাংলাদেশে, তার সমস্ত ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে, এখন এনবিসিতে আছে। এখন এটা ইন্টারভিউ অলরেডি 7 মাস হয়ে গেছে, এখন তো আসে নাই। এখন এটা কি আর ওয়েট করো, সময় লাগবে? ওকে রঞ্জা, ওনার দুইটা কোয়েশ্চেন। একটা হলো উনি I-7051 অ্যাপ্লাই করেছেন, তো এখনো 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো কিছু হয়নি, উনি কোনো কিছু পাননি। আর মিনওয়াইল ওনার ওয়াইফ সিটিজেন, ওনাদের সব কিছু ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে গেছে, তো ওইটারও ইন্টারভিউ কোনো ডেট আসে না এখন পর্যন্ত, অনেকদিন যাবত ওয়েট করছেন ওনারা। হ্যাঁ স্যার, 751-এ অনেক সময় কি হয়, ওরা টাইম নেয়, কিন্তু আপনার যদি গ্রিন কার্ডের আপনার 5 বছর হয়ে যায়, আপনি ডাইরেক্ট কিন্তু আপনার মানে ওরা একটা এক্সটেনশন দেয়। জি হ্যাঁ ঠিক আচ্ছা, আছে, তো আপনি একটা লয়ারের কাছে যান, ওয়েট করুন, কিন্তু আর একটু টাইম হয়ে গেলে হয়তো আপনি ডাইরেক্ট সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। জি জি ধন্যবাদ। পার্মানেন্ট, হ্যাঁ। জি ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, তো আমি আপনার মনে করেন আমেরিকা আসি আজকে 9 বছর হয়েছে। জি। আমার হয়েছে ভিসার জন্য আমি অ্যাপ্লাই করছি আর কি হিউম্যান রাইটসের মাধ্যমে। তো এখন আমার আজকে 60 বছর আগে আমি গ্রিন কার্ডের লাই অ্যাপ্লাই করছি, এখনো আমার কোনো খবর আসতেছে না। এখন যে সরকারের যে আইন কানুন গুলা করছে, এটার মাধ্যমে কি আমার কোনো সমস্যা হবে? ওকে ঠিক আছে রঞ্জা, উনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, উনি ক্যালিফোর্নিয়া থেকে ফোন করেছেন, 4 বছর হয়ে গেল, এখন পর্যন্ত উনি ওনার গ্রিন কার্ড পাননি। আর এটাও জানতে চাচ্ছে যে এখন যে নতুন যে ব্যান করেছেন টার্ম অ্যাডমিনিস্ট্রেশন, এটা কি ওনার কেসে কোনো এফেক্ট করবে? আমি ফার্স্ট পার্টটা বুঝলাম না স্যার। উনি টি ভিসাতে অ্যাপ্লাই করেছিলেন, টি ভিসাতে অ্যাপ্লাই করার পরে তো উনি 3-4 বছর হয়ে গেছে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে পার নাই উনি এখনো। তো উনি বলছে যে এইটা কি কোনো সমস্যা হবে, আর কতদিন সময় লাগবে, আর এইটার সঙ্গে ওইটার কোনো সম্পৃক্ত আছে কিনা? না, আপনি ওয়েট করুন, শুধু ধৈর্য রাখতে হবেন স্যার। না, জাস্ট ওয়েট করতেছে উনি, ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই এই মুহূর্তে। আপনারা সবাই জানেন ইমিগ্রেশনের যে অবস্থা। মিনওয়াইল আমি অন্য ফোন নেওয়ার আগে আমি আরেকটা প্রশ্ন এখানে দেখছি, সেটা হচ্ছে এক ভদ্রলোক, উনি মোহাম্মদ মুহিদ মোল্লা খোকন, উনি জানতে চাচ্ছে বাংলাদেশি কিন্তু সাউথ আফ্রিকান পাসপোর্ট হোল্ডার, B1 B2 ভিসা নিয়ে আসা কি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারেন? বেসিক্যালি হি ইজ এ বাংলাদেশি, কিন্তু ওনার পাসপোর্ট হচ্ছে আফ্রিকান পাসপোর্ট বলতেছে উনি, সাউথ আফ্রিকান পাসপোর্ট। বাংলাদেশের রাজনৈতিক সমস্যা এবং সাউথ আফ্রিকায় কিডন্যাপ হয়েছিল তার প্রমাণ আছে। বাংলাদেশে কিছু রাজনৈতিক সমস্যা ছিল ওনার, এবং সাউথ আফ্রিকাতে উনি কিডন্যাপও হয়েছিল, তো সেটারও ওনার কাছে প্রমাণ আছে। উনি কি অ্যাসাইলামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে? ডিপেন্ডিং অন দ্য ফ্যাক্টস আপনার কেসের, আপনি নিশ্চয়ই করতে পারবেন। আপনার যদি ভালো একটা অ্যাসাইলাম কেস হয়, দেয়ার ইজ আ গুড, আপনার যদি সত্যি ভয়, তাহলে আপনি একটা লয়ারের কাছে যান, জি 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 হেল্প করতে পারবেন। জি ঠিক আছে খোকন ভাই, তাহলে আপনি একজন ভালো লয়ারের কাছে যান, তাহলে আপনি আশা করি আপনার সমস্যার সমাধানে একটা ওয়ে থাকতে পারে। এখানে আয়াত রহমান বলছেন, আসসালামু আলাইকুম, মাই ফাদার গট ইমিগ্রেশন ভিসা এন্ড অফ নভেম্বর, হিজ ভিসা উইল এক্সপায়ার April 9th, বাট হি উইল কাম ইন March 26th. He will face any problem in the airport? পসিবলি হতে পারে, কেননা রিটার্ন টিকিট ওরা দেখতে চায়। হ্যাঁ, এপ্রিলের 9 তারিখে ওনার ভিসা শেষ হচ্ছে, ইমিগ্রেশনের ওই যে ইয়ার ভিসা, ইমিগ্রেশন ভিসা। বাট উনি একটু আগে মানে মার্চের 26 তারিখেই মানে এখানে ইউএসএতে আসার চেষ্টা করছেন। তো ওইখানে আসলে ওনার কি কোনো এয়ারপোর্টে সমস্যা করবে? বিকজ শর্ট পিরিয়ড না, 9 তারিখে শেষ হয়ে যাচ্ছে ওনার ভিসা। ভিসা ইজ অ্যাকচুয়ালি মানে ডিপেন্ড, যখন আমরা ভিসা বলি তখন আমরা অ্যাকচুয়ালি ফর এন্ট্রি পারপাস বলি। জি, visa is for entry purpose. If he comes during while his visa is valid, ঠিক আছে, but he has to still leave within 6 months. জি জি। Oh, then it's fine, right?
যদি ভিসার কথা বলছেন, হ্যাঁ। জি জি। আচ্ছা, এখানে আরেকজন আশরাফুর রহমান, উনি জানতে চাচ্ছেন, শ্রদ্ধেয় ম্যাডাম, আমার একজন বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এবং ইউএসসিআইসি এর অফিসে ব্যক্তিগত সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। তার কাছে কানাডার ভিসাও আছে। আমার প্রশ্ন হলো, তিনি যদি পেরোল ডকুমেন্ট সাথে নিয়ে কানাডায় ভ্রমণ করেন এবং কোনো জটিলতা ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসেন, তাহলে কি কোনো সমস্যা হবে? কারণ আমি জানি কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি আছে। অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তরটা দিবেন। স্যার, আপনি একটু সিম্পল বাংলায় বলবে। আমি অ্যাকচুয়ালি বাংলা বুঝতে পারি, কিন্তু এত শুদ্ধ বাংলা আচ্ছা, বুঝি না। ওনার হচ্ছে কি, উনি ওনার ইউসিসির উনি ইন্টারভিউ অপেক্ষা আছেন ভদ্রলোক, ঠিক আছে? বাট এট দ্য সেম টাইম হি হ্যাজ কানাডিয়ান ভিসা অলসো। ওনার কাছে কানাডার ভিসাও আছে। তো ওনার প্রশ্ন হলো, উনি যদি পেরোল নিয়ে ডকুমেন্ট নিয়ে কানাডায় যেয়ে আবার আমেরিকাতে আসে উইদাউট এনি প্রবলেম, তাহলে কি কোনো সমস্যা হবে? কারণ উনি জানে যে কানাডা এবং আমেরিকার মধ্যে একটা চুক্তি আছে, সেই ব্যাপারে ওনার কোনো সমস্যা হবে কিনা। দেখুন স্যার, ওনার কিছু ভ্যালিড রিএন্ট্রি পারমিট থাকলে করতে পারেন ওরা, ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট থাকলে করতে পারেন ওরা। কিন্তু আমি সাজেস্ট করব কি ইন্টারভিউ এই দিক ওদিক না ট্রাভেল করতে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। দর্শক আমাদের সঙ্গে কে আছেন ফোনে যুক্ত, দয়া করে নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আমি নিশাত তাসলিম। জি। আমি হচ্ছে বর্তমানে ইউএসএ F1 ভিসায় আছি। তো গত বছর জুলাইয়ের দিকে ফ্যামিলি F4 ক্যাটাগরিতে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করেছি। তো আফটার দ্যাট, ডিউরিং দিস সিচুয়েশন, মাই কনসার্ন ইজ our visa processing is like was in this situation or not, it will go with regular processing. ধন্যবাদ। রঞ্জা, উনি F1 ক্যাটাগরিতে ছিল, পরে উনি জুলাইতে উনি F4 ক্যাটাগরিতে অ্যাডজাস্টমেন্ট করে উনি অ্যাপ্লাই করেছেন। তো সুতরাং এখন কি এটা কি এই যে ব্যান করেছে এটার মধ্যে পড়বে? মানে ইজ ইট রিলেটেড টু দিস? এটা তো ইমিগ্রেন্ট ভিসা কিনা, আমার তো মনে হচ্ছে এটা কি হবে, কি ওনার কি হবে? ইমিগ্রেন্ট ভিসা বন্ধ করেছে। তো ভিসা ইজ অলওয়েজ ফর এন্ট্রি, জি। তো বাইরের জন্য। এখানে লোকাল ইন্টারভিউ এখনো চলছে। আচ্ছা, তো উনি তো F1 থেকে যে আপনার F4 এ উনি কনভার্ট করেছেন বলছেন না? হি ওয়াজ এ স্টুডেন্ট, শি ওয়াজ এ স্টুডেন্ট। তারপরে উনি F4 এ জুলাইতে F4 এ ক্যাটাগরিতে উনি ইয়ে হয়েছেন। তারপর ওরা কি করেছে? ওয়েট করছে এখন পর্যন্ত। ও, তাহলে জাস্ট কিপ ওয়েটিং। কিছু ওটা, দ্যাট ইজ জাস্ট আ চেঞ্জ অফ স্ট্যাটাস, নট আ ও চেঞ্জ অফ স্ট্যাটাস না? আচ্ছা আচ্ছা আচ্ছা। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি। আমার প্রশ্ন হচ্ছে, ভাই আমি রেজওয়ানা হোসেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি 2012-এ আমি আমার ভাইয়ের জন্য আমেরিকা থেকে অ্যাপ্লাই করি। জি। তো এখন তো 2026, তো আমার ভাইয়ের আসতে আর কতদিন লাগবে? ওর ইমিগ্রেশন প্রসেসিংটা শেষ হতে আর কতদিন লাগবে? আপনি তো সিটিজেন না? হ্যাঁ, আমি সিটিজেন। ওকে রঞ্জা, ওনার ভাইয়ের জন্য উনি অ্যাপ্লাই করেছেন 2012-এ। কেমন সময় লাগতে পারে? এখন হচ্ছে F4 ক্যাটাগরি অ্যারাউন্ড 2008 এর মার্চ বোধহয় চলতেছে, মার্চ না এপ্রিল। জি জি জি। তো আরো 4 বছর, 4 to 5 ইয়ার্স এস্টিমেটেড 4 to 5 ইয়ার্স লেগে যাবে। জি, ধন্যবাদ। জি, এখানে আরেকজন মাসুদ খান বলছেন, যাদের বন্ড দেওয়া হয়েছে তাদের কি পজিশন, তাদের কি জন্য কি সলিউশন আছে? মানে আপনি যদি বন্ড গ্রান্ট হয়েছে, ভালো হোক আপনার কেসটা। জি, মানে কোনো সলিউশন কি আছে ওনার জন্য? না, বন্ড চলছে এখনো। যদি অনেক এতে কেসে বন্ড দিচ্ছে, মানে জুরিসডিকশনই নেই।
জি। আর নতুন এন্ট্রিদের জন্য বুঝছি। ওটার জন্য তো সব- বন্ডের কোনো আমি যেটা বলছিলাম রঞ্জা আপনাকে, যে সবাই খুব চিন্তিত, আতঙ্কিত, হ্যাঁ, বা আতঙ্কের মধ্যে আছেন তারা কি করবে। যে এখন তানজিল ইসলাম একজন প্রশ্ন করেছেন ফেসবুকে, আমার প্রশ্ন হলো গ্রিন কার্ড নিয়ে কি এখন বাংলাদেশে যাওয়া যাবে? হ্যাঁ, 1.5 মাসের জন্য, আমার বাকি ফ্যামিলি মেম্বার সব ইউএস সিটিজেন, কিন্তু এখানে হচ্ছে উনি 1.5 মাসের জন্য গ্রিন কার্ড নিয়ে যাবেন। এটা কি যাওয়া সঠিক হবে কিনা, বা যাওয়া এখন রিস্কি হবে কিনা, এটি জানতে চাচ্ছেন? কোনো প্রবলেম হওয়া হচ্ছে, আপনার ভ্যালিড গ্রিন কার্ড আছে। জি, প্রবলেম তো হওয়ার কথা না। তাসরিকা মামুন ইরা উনি জানতে চাচ্ছেন, আসসালামু আলাইকুম, যাদের ইউ ভিসা অ্যাপ্লাই করা আছে, বর্তমান পরিস্থিতি তাদেরকে কি আইস ধরতে তাহলে করণীয়, ধরলে কি দেখাতে হবে? মানে বলছে ইউ ভিসাতে উনি অ্যাপ্লাই করা আছে, মানে আইস যদি তাদেরকে ধরে কি কি দেখাতে হবে, বা ওদের কোনো সমস্যা হবে কিনা? স্যার যদি ধরে তখন দেখা যাবে। আই কান্ট গিভ সলিউশন অ্যাজ টু সামথিং দ্যাট হ্যাজ নট হ্যাপেন্ড। নট হ্যাপেন, রাইট। তো সবার জন্য শুভকামনা রইল, যারা প্রশ্ন করেছেন ফেসবুকে এবং যারা সরাসরি আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, সবার জন্য শুভকামনা। আশা করি আমরা যতটুকু সম্ভব আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আর যাদেরকে দিতে পারেনি ফেসবুকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই ছিল আমাদের আয়োজন। ধন্যবাদ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।